প্রভাব খাটিয়ে রাজশাহীতে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফায়দা লুটেছে স্বজন নেতাকর্মীরাও। ক্ষমতার বলে অনেক মানুষ বেজ্জতি করছে, নির্যাতন করছে। আমাদের ক্যাশ জমা দিয়েছে মাত্র 57,000 টাকা 15-17 বছরে, মানে একজনের দোকানে বাকি 5 লক্ষ টাকা। আমাকে দেবে 5 কোটি টাকা, আমাকে খালি 50 লাখ টাকা দিছে, এরপরে কোনো টাকা দেয়নি। ফেনীতে এক বিএনপি সদস্যের দখলে কুয়েত পল্লীর জমি ও জলাধার। মামলা নির্যাতনে অতিষ্ঠ পল্লীবাসী। 5 আগস্টের পর ভাঙচুর। আমাকে যখন পাই নাই আমার শাশুড়িকে টানি যে হিসাবে যে লই গেছে দেখতেন, মানে বিশ্বাস করতেন। এটা নিয়ে প্রতিবাদ করছে, আমরা সবাই মামলা ঢুকে দিছে। পুরুষ মানুষ নাই, আমরা মহিলা মানুষের উপর নির্যাতন। নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলনে ধনু নদে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ প্রশাসনের নজরদারির দাবি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নিজ নির্বাচনী এলাকায় প্রভাব খাটিয়ে নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এলাকাবাসীর অভিযোগ, রাজশাহী 6 আসনে আওয়ামী লীগের সাবেক এমপির প্রশ্রয়ে তার আত্মীয় এবং দলীয় নেতাকর্মীরা করেছেন চাঁদাবাজি, জমি দখল। এলাকায় তার ভয়ে কেউ মুখ খোলারও সাহস পাননি। গত 15 বছর বিরোধী দলের পাশাপাশি নিজ দলের ভিন্ন মতের নেতাকর্মীর উপরও নির্যাতন চালিয়েছেন ক্ষমতাধর এই নেতা। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে গোলাম মোস্তফা নামের এই ব্যবসায়ী 11 কোটি টাকার বিনিময়ে জমি বিক্রি করতে রাজি হন, অথচ 50 লাখ টাকা দিয়ে আর কোনো অর্থই পরিশোধ করেননি শাহরিয়ার। এমন অভিযোগ তুলে ব্যবসায়ীর দাবি, পাওনা টাকা চাইতে গিয়ে হুমকির মুখে পড়তে হয় তাকে। মন্ত্রীর সঙ্গে দাম হয়েছিল আমার 11 কোটি টাকা, ব্যাংক পাবে 6 কোটি টাকা, ব্যাংকে দিবে, আর আমাকে দিবে 5 কোটি টাকা। আমাকে খালি 50 লাখ টাকা দিছে, এরপরে কোনো টাকা দেয়নি। আর ভাই আমাকে ফোন দিয়ে অনেক রকম থ্রেট করেছে, যা মুখ দিয়ে বলা যাবে না, এরকম ভাষা প্রয়োগ করেছে। আমি কোথায় থাকবো, কোন জায়গায় থাকবো সেই চিন্তা করেন। শুধু গোলাম মোস্তফাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রী ও তার আত্মীয়দের বিরুদ্ধে বাঘা ও চারঘাট উপজেলার মসজিদ, ঈদগাহ ও গোরস্থানের জমি দখলসহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। পৌরসভার যে আড়ানি কেন্দ্র, মসজিদ, ঈদগাহ, এখানে যতগুলো দোকান আছে ম্যাক্সিমামই আওয়ামী লীগের লোকজনই দখল করে আছে, ভাড়া দেয় না। আমাদের ক্যাশ জমা দিয়েছে মাত্র 57,000 টাকা 15-17 বছরে, মানে একজনের দোকানে বাকি 5 লক্ষ টাকা একজনের, মানে মিন্টু শালা। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্পপতি শাহরিয়ার আলম। এরপর দিনে দিনে দল ও সরকারে তার প্রভাব বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে তার অর্থ সম্পদ। প্রতিটি নির্বাচনেই কমিশনে দাখিলকৃত হলফনামা অনুসারে লাফিয়ে বেড়েছে তার সম্পদ। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তার অস্থাবর সম্পদের পরিমাণ ছিল 2,32 লাখ। সর্বশেষ 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় 89 কোটি। এ সময়ের মধ্যে তার শিল্প কারখানার সংখ্যা বেড়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিজের নামে পেয়েছেন টেলিভিশন চ্যানেল ও মেডিকেল কলেজের অনুমোদন। নির্বাচনী এলাকার মানুষের অভিযোগ, সংসদীয় এলাকায় প্রভাব ধরে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করতেন শাহরিয়ার। এমনকি তার অনুগতদের চাঁদাবাজি ও জমি দখলের হাত থেকে ব্যবসায়ীদের পাশাপাশি নিজ দলের কর্মীরাও রেহাই পাননি। অনেক মানুষের জমি জমা হরণ করে রাখছে এবং সেই অবৈধ ক্ষমতার বলে অনেক মানুষ বেজ্জতি করছে, নির্যাতন করছে, কারাগারে পাঠাইছে, মামলা দিছে। আলমের এপিএস আছে সিরাজ, মানে তাকে আমরা মানে চাঁদা না দিয়ে আমাকে মানে জেল খাটাইছে। 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছিল আমার কাছ থেকে। 2 দফায় প্রতিমন্ত্রীর দায়িত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলালেও 2024 সালের নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় স্থান হয়নি শাহরিয়ারের। 5 আগস্টের পর থেকে তিনি কোথায় আছেন তা জানে না কেউ। ফলে অভিযোগগুলো নিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। সবাই তাকে চিনত আওয়ামী লীগের নেতা হিসেবে, চলাফেরাও করতেন দলটির নেতাদের সাথে। কুয়েতপল্লীর ভূমিহীনদের জায়গা দখলের পর সেখানে গড়ে তোলেন অপকর্মের আস্তানা। প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হতো। 5 আগস্টের পর জানা যায় অভিযুক্ত কামাল উদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য। ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে সরকারি 10 একর জায়গার উপর 1992 সালে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করে দেয় কুয়েত সরকার। নাম দেয়া হয় কুয়েতপল্লী। বর্তমানে 65 পরিবার বসবাস করছে এখানে। স্থানীয়দের পানির চাহিদা মেটাতে প্রকল্প এলাকায় 2টি লেক খনন করা হয়েছিল। সেই জলাধার দখল করে 2011 সাল থেকে ব্রিকফিল্ড ও অবকাঠামো নির্মাণ করেন উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন। প্রতিবাদ করায় একের পর এক মামলায় আসামি করা হয় পল্লীর পুরুষদের। তারপর থেকে পুরুষশূন্য এই এলাকা। পুরুষ মানুষ নাই, আমরা মহিলা মানুষের উপর নির্যাতন, ফিল্ড চালায় অনুযায়ী পুকুর আদায় করছে। মাইলাইয়ারে যে প্রতিবন্ধী মাইলাইয়ারে যে নিচে গয় অঙ্গা আমরা তো ডরে মরি যাই গঙ্গা পারা মানুষ সকল বেগুন দাইছে কর্মী কামাল্লা কইছে দেখি আন্ডারে কুয়েত সরকারের বিএনপির ক্ষমতা আইলে আন্ডারে এটা তুন দুম্বাইব, উচিত করব, নির্যাতনও করব। বিড়ি ধোঁয়ার কারণে আমরা কষ্ট হাইয়ের, আমরা ক্ষতির, আমরা ধ্বংস হাইয়ের, এই কারণে আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি। আমরা সবাই মামলা ঢুকে দিছে। গত 8 নভেম্বর এমনই এক আসামিকে ধরতে অভিযানে যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আসামি সোহাগকে না পেয়ে তার 65 বছর বয়সী প্রতিবন্ধী মাকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ফাইল ক্যাবিনেট চুরির সন্দিগ্ধ আসামি হিসেবে তরিকের নেছাকে পাঠানো হয় কারাগারে। চুরির মামলার ঘটনায় তার কাছে চোরাউদ্ধার হিসেবে তাকে তার স্বীকারোক্তি দিয়েছিল আমাদের পুলিশের সামনে, সেই জন্য তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে। প্রতিবন্ধীর বিষয়টা আমাদের কাছে তৎক্ষণাৎ উপস্থাপন করেন নাই। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, অভিযানের সময় ভিডিও কলে পুলিশ কর্মকর্তাদের সাথে যুক্ত ছিলেন কামাল। তার নির্দেশে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে। আমাকে যখন পাই নাই আমার শাশুড়িকে টানি যে সাবে যে লই গেছে যদি দেখতেন মানে বিশ্বাস করতেন। উঠতে চাইতেছে না, কি কান্না করতেছে। উনি ভিডিও কলে বলতেছে মা আছে, ওরা বলতেছে মা আছে, ও দেখি বলতেছে মা থাকলে মাকে গ্রেপ্তার করো, মা কেন ছেলেরা শাসন করে না। এটা ধরে পুলিশ আই শুনে যে লই গেছে প্রতিবন্ধী আরো বয়স হয়েছে, কিভাবে জেলে থাকবো। অথচ এলাকার সবাই কামালকে চিনতেন আওয়ামী লীগ নেতা হিসেবে। আওয়ামী লীগের শাসনামলে দখল করা জমি হালাল করতে মসজিদ প্রতিষ্ঠা করেন। এলাকাবাসীর অভিযোগ, মসজিদের উপরে কাছে ঘেরা ঘর বানিয়ে চলত অসামাজিক কার্যকলাপ। অবৈধ দুনিয়ার ব্যাগ কিছু হাতের হেরি আমরা আর কিয়া কইতাম, আমরা তো দেখেন নিচে মুছে কিয়া আপাত মস্তকে যা তো আছে ব্যাগ গাইতে বেদাল আমার জানা মতো, কিন্তু আমার দলের অন্য এতে 200 খাইলার। 5 আগস্টের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের সাথে কামালও এখন আত্মগোপনে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ব্যবসায়ীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার গড়চাপড়া মাঠ থেকে নিহত সবুজ হোসেনের দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায় পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন সবুজ। গতরাতে বাড়ি থেকে নিজের মোটরসাইকেলে করে বের হন তিনি, এরপর আর বাড়িতে ফেরেননি। সকালে মাঠে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। মাদকের টাকা জোগাতে এক শিশু হত্যার অভিযোগে একজনকে আটক করেছে যশোর পুলিশ। পুলিশ জানায় গতকাল ঝিকরগাছার মাটিকুমড়া এলাকায় সকালে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুকন্যা সাদিয়া। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে থানায় অভিযোগ করে তার বাবা। এরপর পুলিশ সন্দেহভাজন হিসেবে একই গ্রামের চম্পা খাতুনকে আটক করলে সাদিয়াকে হত্যার কথা স্বীকার করে সে। জানায় মাদকের টাকা জোগাড় করতে সাদিয়াকে হত্যার পর তার কানের স্বর্ণের দুল বিক্রি করে চম্পা। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী এক বাগান থেকে উদ্ধার করা হয় সাদিয়ার মরদেহ। রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা তানভীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বিনোদপুর এলাকার সার্বজনীন মন্দির এলাকায় হয় এই ঘটনা। রাজবাড়ী পৌরসভার 3 নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায় পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেলে পাঠায়। সেখানে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডিবি পুলিশ। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সপ্তাহ পার হলেও গ্রেপ্তার হয়নি কুমিল্লায় মাদক কারবারিদের হামলায় নিহত স্বপন আহমেদ হত্যার সব আসামি। উল্টো মামলা তুলে নিতে নিহতের স্বজনদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে 17টি গ্রামের মানুষ। এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী স্বপন আহমেদ। গত 2 নভেম্বর কুমিল্লা ব্রাহ্মণপাড়ার বল্লা গ্রামে নিরীহ এক ব্যক্তির উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদ করেন তিনি। অভিযোগ উঠেছে এরপর পরই তাকে কুপিয়ে হত্যা করে মাদক কারবারিরা। তারা লাঠি চলে হাতুন দিয়ে আবার মাথার দিয়ে দিয়েছে, ফট করে হয়েছে ফরনে গামছা দেওয়া বান্ধনে এবার বান্ধে পিছিয়ে দেয় হিতান দিয়ে গুবান আরম্ভ করছে। জলটা 7 ভাইয়েরা আবুল ছিল, উজ্জ্বল ছিল, সালাউদ্দিন, জহির, রহমতুল্লাহ, আরও অনেকেই ছিল ওই গ্রামের। তারা এখানে স্বপনরে ফালাই এমন কুবাইছে। এই হামলার জন্য মাদক কারবারি উজ্জ্বল, আনোয়ার ও দেলোয়ারদেরকে দোষছে গ্রামবাসী। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তা ও সাবেক এমপির সহায়তায় সীমান্তে মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছে তারা। ধরে নিয়ে আমরা একদিন জোর করে কাজ করাইছে মাদক টানে ওরা। উজ্জ্বল গ্যাংস্টার উজ্জ্বল টুকায় পালে সালদা স্টেশনের পাশে। কনস্টেবল হইতে ডিআইজি পর্যন্ত এবং বিভিন্ন এই আইনশৃঙ্খলা বাহিনীদেরকে সহযোগিতা করছে। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ভারতের কাটামুরা এবং আমার সামনের যে জায়গাটি সেটি হচ্ছে বাংলাদেশের গঙ্গানগর। অর্থাৎ খুনিরা এই জায়গাটিকেই মাদকের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করত এবং তারা এখানেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষকে এনে জিম্মি করে মুক্তিপণ আদায় করতে বলেও এলাকাবাসীর অভিযোগ। খুনের পরপরই উজ্জ্বল, আনোয়ার সহ 20 জনের নামে মামলা দায়ের করেন নিহতের বড় ভাই। সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা। মামলা তুলে নিতে দেয়া হচ্ছে হুমকি। আপনি বাদ দিয়েছেন, আপনার মামলা দিব। আরেকজনে বলে যে আপনি সাবধানে চললেন, আপনার মামলা দিব। আরেকজনে বলে আপনার মাইরা ফেলবো। আমি কিছু আমার ভাই মরে গেছে, আমার ভাইয়ের জন্য আমি মইরা দিতে রাজি আছি। পুলিশের দাবি দ্রুত সব আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে তারা। 3 জন আসামি অলরেডি গ্রেপ্তার আছে, এর মধ্যে একজন 160 দোষ স্বীকারও করছে। মামলার অগ্রগতি ভালো, আর বাকি আসামিদের ধরার ব্যাপারে আমরা তৎপর আছি। তবে যেহেতু তাদের বাড়িঘর একটু বর্ডার লাগোয়া, আমাদের যে তথ্য আছে যে বর্ডার ক্রস করে অবৈধ অনুপ্রবেশ করছে ইন্ডিয়াতে। উজ্জ্বল, আনোয়ার ও দেলোয়ারদের বিরুদ্ধে মাদক ছাড়াও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্বপন খুনের পর আসামিদের বাড়ি ঘরে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। নেত্রকোনার ধনু নদে রাত হলেই চলে অবৈধ বালু উত্তোলন, ফলে বিলীন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ প্রশাসনের কড়া নজরদারি চান এলাকাবাসী। ঘরবাড়ি জমিজমা সব গেছে ধনু নদে। পরের জমির এই ঝুপড়ি ঘরেই এখন একমাত্র সম্বল নেত্রকোনার মোহনগঞ্জের মান্দারবাড়ি গ্রামের নুরুজ্জামান মিয়া ও নুরেসা দম্পতির। সব নিচে গদ্দর গাঙ্গে ভাঙ্গা করে, আমার একটা গড়ও নাই লাগাতে, বুঝছেন? ওখানে একবার বিশ্রাত তাহি তাকে সাইডে আবু লইয়া আমরা কষ্ট করি। এখান থেকে আরেকখানে যায়, আরেকখান থেকে আরেকখানে যায়, 3-4 কারণ যাওয়া শুরু হয়েছে আর কি। মাসের মধ্যে 3 বাজার জায়গা বাসা বদলাইতে লাগে। শুধু নুরুজ্জামানই নয়, তার মতো ধনুর ভাঙনে গৃহহীন এলাকার বেশিরভাগ পরিবার। ভাঙনে বিলীন হয়েছে হাজারো মানুষের বসতভিটা, ফসলি জমি, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয় সহ বিভিন্ন স্থাপনা। বাদ যায়নি গ্রাম রক্ষা বাঁধ আর সড়কও। এই পাশ দিয়ে আমাদের প্রায় 100-র উপরে, প্রায় 120টার মতো গ্রাম মানে ঘর বাড়ি উচ্ছেদ হয়ে গেছে, এরকম হয়েছে। নয়া করে বাড়ি বাঁধার পরেও কিন্তু এই বাড়িগুলো ভাঙ্গে যাওয়ার উপক্রম হইতেছে। এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই বিলীন হচ্ছে মোহনগঞ্জ ও খালিয়াঝুরির বেশ কিছু গ্রাম। এই বালু তুলে লইয়া জায়গা আমরা গন নাই জন নাই বদমাশির মতো খাই থাকি। রাত্রে যখন আমরা ঘুমাইতে তখন বালু তুলে চুরি করে বালু তুলে। রাত্রে লাইট বেরোলে আমরা নৌকো পাই না যাইবার জন্য, এই জন্য লাইট বেরোলেও তারা আর কোনো গুরুত্ব দেয় না। তবে এলাকার প্রভাবশালীদের ওপর দায় চাপিয়েছেন অবৈধভাবে বালু উত্তোলনকারীরা, যদিও কয়েক দফা চেষ্টার পরও প্রভাবশালী কাউকে পাওয়া যায়নি। আমরা হলে আর মনে করেন ঠিক আছে, তারা বলছে যেখান থেকে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা 21 ঘন্টা 22 ঘন্টা 23 ঘন্টা 24 ঘন্টা 25 ঘন্টা 26 ঘন্টা 27 ঘন্টা 28 ঘন্টা 29 ঘন্টা 30 ঘন্টা 31 ঘন্টা 32 ঘন্টা 33 ঘন্টা 34 ঘন্টা 35 ঘন্টা 36 ঘন্টা 37 ঘন্টা 38 ঘন্টা 39 ঘন্টা 40 ঘন্টা 41 ঘন্টা 42 ঘন্টা 43 ঘন্টা 44 ঘন্টা 45 ঘন্টা 46 ঘন্টা 47 ঘন্টা 48 ঘন্টা 49 ঘন্টা 50 ঘন্টা 51 ঘন্টা 52 ঘন্টা 53 ঘন্টা 54 ঘন্টা 55 ঘন্টা 56 ঘন্টা 57 ঘন্টা 58 ঘন্টা 59 ঘন্টা 60 ঘন্টা 61 ঘন্টা 62
ভালো নেওয়ার জন্য আমরা এখান থেকে নিতেছি। পুলিশের সমস্যা থেকে আমরা হাতে নিই। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক। বালু উত্তোলনের কারণে যদি আমাদের দেখি যে নদী বা কালভার্ট ব্রিজ ভাঙানো রয়েছে, সেখানে আমরা আমাদের সরকারের তরফ থেকে আমাদের অভিযান অব্যাহত রাখছি। এই মুহূর্তে মোবাইল কোর্ট করে আমরা যাতে এই নদী ভাঙনের শিকার না হয় সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি। ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ অবৈধভাবে বালু উত্তোলনে প্রশাসনের কড়া নজরদারি চায় এলাকাবাসী। জারিন অর্নি, যমুনা নিউজ। ঝালকাঠির রাজাপুরে অগ্নিকাণ্ডে পুড়ল 4টি বসতঘর। মঙ্গলবার রাতে বিশ্বাসবাড়ি এলাকায় হয় এই দুর্ঘটনা। ভুক্তভোগীদের দাবি, আগুনে কমপক্ষে 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, কলেজ শিক্ষক অসীম শিকদারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ছড়িয়ে পড়ে আশপাশের আরও 3টি ঘরে। ভুক্তভোগীদের দাবি, এলাকায় পানির সংকট ছিল, ফায়ার সার্ভিসের কর্মীরাও এসেছেন দেরিতে। বিদ্যুৎ বিভাগ থেকে সংযোগ বিচ্ছিন্ন না করায় আগুন নেভানোর সাহস করেনি স্থানীয়রা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।